আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কোনো শক্তি মাথাচাড়া দিতে পারবে না বলছে যুবদল। ফ্যাসিবাদের বিরুদ্ধে বার্তা বৈষম্য বিরোধীদের। সোহাগ হত্যার প্রতিবাদে শিবিরের মিছিল। হত্যা নৃশংসতার বিরুদ্ধে নির্লিপ্ত নয় আইন শৃঙ্খলা বাহিনী, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। মিটফোর্ড খুনে জড়িতদের মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। পুলিশের মনোবল এখনো দুর্বল বলেন আইজি। রাজনৈতিক দলগুলোকে সহিষ্ণু আচরণের আহ্বান। সোহাগ হত্যার ছায়া তদন্ত করছে র্যাব। ২৪-এর ১২ জুলাই ধারাবাহিক বাংলা ব্লকেটের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে মেট্রো রেলের পিলারে হচ্ছে গ্রাফিতি। ভারত থেকেও রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশে। মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে গন্তব্য কক্সবাজারের ক্যাম্প। আমরা নিজেও জানি না কোন দেশে পাঠাই দিছে, কোন দেশে আনে দিছে। বর্ডার বাই রাত ১০টার সময় গেটটা খুলিয়া তোমরা এদিকে এদিকে যাও এনেকা হইয়া ফারকারা দিছে। শুল্ক ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনা। আবারও বৈঠকে সম্মত উভয় দেশ। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, এই অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি সকলকে সতর্ক করে বলেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকেই সজাগ থাকতে হবে। সকালে এক সংবাদ সম্মেলনে যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে দিবালোকে হত্যা এবং নৃশংসতার তীব্র নিন্দা জানায় যুবদল ও ছাত্রদল। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতারা। যুবদল সভাপতি বলেছেন, অভিযুক্ত ৫ জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মুন্না অভিযোগ করেন, ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ দেখে দেখা গেলেও ৩ জনকে বাদ দিয়ে মামলায় অন্য ৩ জনকে আসামি করা হয়েছে। আর এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে। মুন্না দাবি করেন, যুবদল দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাসী আর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। খুলনায় যুবদল কর্মীকে রক কেটে হত্যার ঘটনায় সরকার এবং প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন সংবাদ সম্মেলনে। দাবি করা হয়, রক কাটার রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের, আর এসব ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। আমরা ৫ জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোর দাবি জানিয়েছি, উদাত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। নতুন বাংলাদেশে কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি, দখলদারি, হামলা এবং খুন পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক ব্রিফিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ দাবি করেন, প্রতিটি মামলার পেছনে একটি রাজনৈতিক দল জড়িত। আর এ সময় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সন্ধ্যা ৭টায় শাহবাগে মশাল মিছিলের কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। আমাদের তো গলায় পাড়া দিয়ে আমাদেরকে তো মৃত্যুর ভয় দেখিয়ে এগুলা করে তো লাভ নাই। মরণের ভয় তো আমরা গত বছর জুলাইতেই শেষ করে দিয়ে আসছি। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদ এবং সারা দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। আর শনিবার বেলা 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। মিছিলটি রায়সাহেব বাজার এবং তাঁতি বাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে পৌঁছায়। পরে মিটফোর্ড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।
লাগাম ধরতে না পারেন, ছাত্র জনতা আবারও রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। কেউ যদি আবার মাথা চড়া দেয় ফ্যাসিস্ট হওয়ার জন্য, কিভাবে ফ্যাসিস্টদের দমন করতে হয় এদেশের ছাত্র জনতা তা জানে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন এবং রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বিচার প্রক্রিয়ায় ধীরগতির দায় আইন শৃঙ্খলা বাহিনীর নয়, সবাই খুব অসহিষ্ণু হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয় তা ঠেকাতে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদপুরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার শহর র্যাব ধরছে, 2 জন এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজন রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত মামলা বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে। আর এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। সকালে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এমনটা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার সরকারের বদ্ধপরিকর, আর পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে, এমনটাও জানিয়েছেন তিনি। একই সাথে বলেছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচার ব্যবস্থা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল, শতভাগ কাজ করতে পারছে না। সকালে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি বাহারুল আলম। বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সহিষ্ণু আচরণ আশা করেন তিনি। সারা দেশে বিশেষ করে ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি কাজ চলছে বলেও জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। দীর্ঘ 15 বছরে এত জটিল হয়েছে, এখন এই কয়েক মাসে আমাদের পক্ষে সবকিছু একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। এইরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটাই কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। মিটফোর্ডে হত্যার ঘটনায় ছায়া তদন্ত করছে র্যাব, আর এই ঘটনায় এ পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসব তথ্য জানিয়ে মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, মিটফোর্ডের ঘটনাটি ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে র্যাব। জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা যাবে। ছিনতাই, চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র্যাব মাঠে আছে বলেও আশ্বস্ত করেছেন তিনি। ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। এই অভিযান আমাদের চলমান আছে। এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে। রাজধানীর ঢাকার মিটফোর্ডের যুবদল কর্মী এবং ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের কানাইখালী থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সকল সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের দাবি তোলেন বিক্ষোভকারীরা। গোপালগঞ্জেও ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজ একাডেমি ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শোকে স্তব্ধ পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় পৈশাচিকভাবে হত্যার শিকার সোহাগের পরিবার। প্রিয় স্বজনদের এমন মৃত্যু কল্পনাতেও ভাবেননি তারা। পরিবারের দাবি, ব্যবসায়িক বিরোধের জেরে হত্যা করা হয়েছে যুবদল কর্মী সোহাগকে। হত্যার নেপথ্যে সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ঘটনাটি 9 জুলাই গেল বুধবারের। সিসি ক্যামেরা আর মোবাইলে ধারণকৃত ফুটেজে উঠে আসে কতটা নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা যায়। শুধু হত্যাই নয়, নিথর দেহের উপর রীতিমতো চলে পৈশাচিকতা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপাড় সারা দেশ। নারকীয়তার এমন নজিরে হতবাক সবাই। কান্না আর আহাজারিতে ভারী গোটা পরিবেশ। স্বজনের এমন মৃত্যু দেখতে হবে কখনো কি ভেবেছিল পরিবার? শোকের ছায়া নিহত লালচাঁদ ওরফে সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরের বান্দরগাছিয়া ইসলামপুরে। পরিবারের দাবি, হত্যার নেপথ্যে রয়েছে ব্যবসায়িক বিরোধ আর চাঁদার টাকা। চাঁদা না দেয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে তালাও দেয় আসামিরা। ঘটনার দিন ফোনে সমঝোতার কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। যখন ওরা তালা দিয়ে দিচ্ছিল, মামার বাসায় ছিল ফয়সাল নামের একজন লোক, আমাকে কল দিয়েছে যে তুমি দোকানে আসো, তোমার তালা দিয়ে দিচ্ছি, তোমার তালা ভাঙতে হবে। মামা বলছে যে ওইখানে তো প্রচুর লোক, আমি কি একা আসবো না লোকজন নিয়ে আসবো। এ ঘটনায় 19 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 15-20 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে কোতোয়ালি থানায়। তবে মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগও রয়েছে নিহতের স্বজনদের। এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পুলিশ। প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল, দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে, দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে, ওটা 3টা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে। ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ। এক ছেলে ও মেয়ের বাবা তিনি। নারকীয় এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। তাকে যে নির্মমভাবে হত্যা করছে, মানুষের মতো মানুষের টর্চারিং করে না, পশু তো এরকম করে না। এই যে ধরেন যুদ্ধ, ফিলিস্তিনি যুদ্ধ চলে, ফিলিস্তিনি এরকম মারে না। শুক্রবার সকাল 10টায় নিজ গ্রামেই দাফন করা হয় পুরান ঢাকার ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সাতক্ষীরা এবং বাগেরহাটে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে দলটির গাড়িবহর পৌঁছেছে সাতক্ষীরায়। এই বিষয়ে আরও তথ্য জানাতে সহকর্মী আকরামুল ইসলাম যোগ দিচ্ছেন। আকরাম, এনসিপির আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। এনসিপির যে কেন্দ্রীয় নেতারা এখনই কিন্তু সাতক্ষীরা শহরে পৌঁছেছে। এখন সাতক্ষীরা শহরের যে আমতলা এলাকা, মূলত এই আমতলা এলাকায় কিন্তু যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা যেটি জানছি, নাহিদ, আসিফ, হাসনাতরা কিন্তু এখানে গাড়ি থেকে নামবেন এবং যে জুলাই পদযাত্রা মূলত এখান থেকে শুরু হলো মাত্র। নেতাকর্মীরা আমাদেরকে সেটি বলছেন। এরপর এই পদযাত্রাটি শহরের আসিফ চত্বরে গিয়ে শেষ হবে এবং সেখানে একটি পথসভায় মিলিত হবেন নেতাকর্মীরা এবং পথসভার সেখানে বক্তব্য রাখবেন। কেন্দ্রের যারা এনসিপির নেতারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং বক্তব্যের পরেই হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এই মধ্যে যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রা কিন্তু শহরের আমতলা এলাকা থেকে শুরু হয়েছে এবং যে গাড়িবহরটি আপনারা দেখছেন, এই যে পেছনে গাড়ির মধ্যেই কিন্তু যে নাহিদ, হাসনাত সহ সাজদি যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু রয়েছেন এবং তারা যে পদযাত্রায় অংশ নিয়েছেন এবং শহরের আসিফ চত্বরে যে পথসভা, সেই পথসভা হয়তো আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আকরাম। আদালত নয়, বরং সিদ্ধান্ত দিতে হবে সরকারকেই। 24-এর 12 জুলাই শিক্ষার্থীদের এই দাবি হয়েছিল আরও জোরালো। সাফ জানায় 5% কোটা রেখে দ্রুত প্রজ্ঞাপন জারির। ওই দিন শাহবাগ থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, দাবি মানা না হলে ধারাবাহিকভাবে চলবে বাংলা ব্লকের আর অবস্থান কর্মসূচি। বিপরীতে সরকারের তরফ থেকে আসছিল আন্দোলন বন্ধের চাপ। আহমেদ রেজা তার প্রতিবেদনে জানাচ্ছেন বিস্তারিত।
জুলাই 12, 2024 কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন সক্রিয় রাখতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও হলের সামনে প্রদক্ষিণ করে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিল। টিএসসি হয়ে শাহবাগে আসে শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ অবরোধ করতে নিষেধ করে পুলিশ। নির্দেশনা উপেক্ষা করেই আন্দোলনকারীরা নেন অবস্থান। সেখানেই হয় পূর্ব নির্ধারিত সমাবেশ। দাবি আদায় না পর্যন্ত পিছপা হব না। বাংলাদেশের পতাকা বুকে পিঠে কপালে বেঁধে ঘণ্টা দেড়েক চলে প্রতিবাদ। স্লোগানে উঠে আসে 56 কোটা বাতিলের পাশাপাশি যৌক্তিক সংস্কারের। বিভিন্ন স্থানে পুলিশি হামলা আর ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিরুদ্ধে আন্দোলনে বাধা প্রদানের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। সেদিন সন্ধ্যাতেই সিদ্ধান্ত হয় পরদিন শনিবার 64 জেলায় ভার্চুয়ালি বৈঠক করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে। একই সময়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 কোটা রাখার দাবিতে টিএসসিতে মানববন্ধন করে বিভিন্ন পার্বত্য ছাত্র সংগঠন। তুলে ধরে তাদের দাবি দেওয়া। এদিকে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ আর কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় আন্দোলনকারীরা, করে রেললাইনও অবরোধ। চট্টগ্রামের 16 শহর স্টেশন থেকে মিছিল নিয়ে বেরোয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পালন করে কর্মসূচি। মশাল মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। সে সময় নেতৃত্বদানকারীদের দাবি আন্দোলন বন্ধে সরকারের তরফ থেকে আসছিল নানামুখী চাপ। আমাকে ডেকে নেওয়া, নাহিদকে ডেকে নেওয়া, আসিফকে আলাদাভাবে ডেকে নেওয়া, আমাদেরকে বারবার প্রেশার দেওয়া, আমাদের মোটিভ কি, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়গুলো তখন থেকে আসলে স্ক্রিনিং করা শুরু হয়। বরং এই আন্দোলনকে যে কোনো রাজনৈতিক দলের ফেসিলিটেট করা উচিত ছিল, কিন্তু সাধারণ আন্দোলনকে ভয় পাওয়ার যে জনভীতি একটা ছিল, সেটাই ছাত্রলীগের মধ্যে তখন দেখা যেত। কিন্তু নতজানু না হয়ে দাবি আদায়ের লড়াই ও অবরোধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে রাখেন আন্দোলনকারীরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সামনে রেখে মেট্রো রেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি। ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলের সমালোচিত সব ঘটনা স্থান পাচ্ছে তাতে। 5 আগস্টের আগেই কাজ শেষ করতে দৃষ্টি উপেক্ষা করেই আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র আঁকছেন চারুশিল্পীরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। রাজধানীর কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন থেকে ফার্মগেটের দিকে সড়ক পথে গেলেই দেখা মিলবে সব চিত্রকর্মের। ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম শিরোনামে মেট্রো রেলের পিলারে পিলারে গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হচ্ছে শেখ হাসিনার 15 বছরের শাসনামল। কারাগারে রুদ্ধ খালেদা জিয়া, 24-এর অভ্যুত্থান, কোটা সংস্কার বা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন, আলোচিত তনু কিংবা সীমান্তে ফেলানির হত্যাকাণ্ড, বিশ্বজিৎ হত্যা কিংবা ইলিয়াস আলীর গুম, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। বাদ পড়েনি আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনের কোনো চিত্রই। প্রত্যেক পিলারের এক পাশে শাল ও শিরোনাম, বাকি 3 পাশে সে বছরের 3টি আলোচিত ঘটনা চিত্রায়িত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গ্রাফিতি আঁকা শেষ করতে দৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন চারুশিল্পীরা। শেখ হাসিনা সরকারের দমনপীড়ন ফুটিয়ে তুলছেন সুনিপুণ হাতে রং তুলির আঁচড়ে। এখানে আমরা আবরার হত্যা, তনু হত্যা, ইলিয়াস আলী গুম, বিগত ফ্যাসিস্ট আমলে যেসব অনিয়মগুলো হয়েছিল আসলে সেগুলো আমরা আমাদের চিত্রকরণের মধ্যে তুলে ধরলাম। আয়না ঘরে যাদের রাখছে ওদেরকেও ছবি দেওয়া হয়েছে, গুমের ছবি দেওয়া হয়েছে, তারপরে দেশ ছেড়ে চলে গেছে ওইটারও ছবি দেওয়া হয়েছে। এসব চিত্রকর্ম তৈরিতে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেট্রো রেলের এসব পিলারের পাশাপাশি রাজধানীর যেখানে সেখানে পোস্টার না লাগাতে রাজনৈতিক দলসহ নগরবাসীকে অনুরোধ ডিএনসিসি প্রশাসকের। আমরা প্ল্যান করছি যে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানোর স্ট্যান্ড দিয়ে দিব আমরা, তখন সেই জায়গার মধ্যে ফ্রি লাগাতে পারবেন। কিন্তু পুরো শহরে পোস্টার লাগানোর কোনো সুযোগ, এটা আসলে শহরের সম্পূর্ণ শ্রীর পরিপন্থী। পরিষ্কার রাখাটা আমাদের এই শহর, এটা আমাদের ম্যান্ডেট। আমরা আমাদের কাজগুলো করে যাব এবং যারা এই শহরকে নোংরা করছেন তাদেরও তো একটুখানি তাদেরও তো উচিত, এবং আমরা জানি তারাও একটু সুন্দর ঢাকা চান। তো সেক্ষেত্রে পোস্টারগুলো যদি এইসব জায়গায় না লাগান তাহলে এটা দেখতে তো সবার জন্যই ভালো হবে।
কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম পর্বের কাজ শেষে বিজয় সরণি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত আঁকা হবে এই গ্রাফিতি। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এখন জলমগ্ন সদর এবং ছাগলনাইয়া নিম্নাঞ্চলের বেশ কিছু জায়গা বানের জলে প্লাবিত হচ্ছে। সদর, দাগনভূঞা এবং ছাগলনাইয়ার নতুন নতুন এলাকা চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। ফেনী থেকে ফুলগাজী পর্যন্ত যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও এখনও পরশুরামের সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। আর মুহুরী এবং কহুয়া একই সাথে সেলোনিয়া নদীর বেড়িবাঁধের 21টি স্থানে ভেঙে প্লাবিত অন্তত 112টি গ্রাম। বাড়িঘরের পানি উঠায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন অনেকেই। শুকনো খাবার আর বিশুদ্ধ পানি বিতরণ করছে স্থানীয় প্রশাসন। ফুলগাজী এবং পরশুরামের যেসব এলাকা থেকে পানি নামছে সেখানে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। অতীত থেকে শিক্ষা নিয়ে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর বাঁধ আরও মজবুত করে সংস্কারের কথা ভাবছে সরকার। এমনটাই বলছে দুর্গত এবং ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এই সময় উপদেষ্টা বলেন, বাঁধ সংস্কার প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা চিন্তা করা হচ্ছে। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। আরও কমেছে নোয়াখালীর সদর সুবর্ণচরের বৃষ্টিতে জলাবদ্ধতার পানি। তবে ধীর গতিতে পানি নামছে কবিরহাট এবং কোম্পানিগঞ্জে। জলাবদ্ধ রয়েছে নিচু এলাকা, এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। জলাবদ্ধতায় প্রায় ৮,০০০ হেক্টর জমির আউশ এবং আমন ধানের বীজতলা এবং সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি অপসারণে কাজ করছে প্রশাসন। বন্যা পরিস্থিতির আরও খবর আমরা জেনে নেব। আমরা চলে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখান থেকে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। রবিন, প্লাবিত এলাকার সবশেষ পরিস্থিতি একটু আমাদেরকে যদি জানাতেন। একই সাথে প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছানো কতটা সহজ, অথবা সেখানকার মানুষ ত্রাণ পাচ্ছে কিনা স্বাভাবিকভাবে, একটু সেই তথ্য যদি দিতেন। কলি, প্রথমে প্লাবন পরিস্থিতির উন্নতি হচ্ছে, পানি নামছে। উজানের ঢল থেকে নেমে আসা গত কয়েকদিনের সেই প্লাবনের পানিগুলো এখন নেমে যাচ্ছে নিম্নাঞ্চল দিয়ে, কিন্তু অনেক জায়গায় এখনও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। গত পরশু থেকে রাত থেকে বলা ছিল বৃষ্টি হয়নি, যে কারণে সেই ঝুঁকি শঙ্কা সেখান থেকে মুক্তি মিলেছে। কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি সামগ্রিকভাবে এখন জলাবদ্ধতার মুখে সংকটের মধ্যে পড়েছে। যেখানটায় রয়েছি এটি পরশুরাম ফুলগাজী হয়ে পরশুরাম ফেনী সংযোগ সড়ক। সেই সড়কে এখনও যান চলাচল স্বাভাবিক নয়, কেননা সেখানে কিছু কিছু জায়গায় এখনও পানি জমে আছে বা পানি প্রবাহিত হচ্ছে রাস্তার উপর দিয়ে, যে কারণে কিছু যানবাহন চলাচল করলেও বেশিরভাগ যানবাহনই আবার বিকল হয়ে পড়ছে, যার ফলে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করতে পারছে না আসলে এই সড়ক দিয়ে, যে কারণে যোগাযোগ বিচ্ছিন্নতা সেটি আছেই। এবং ত্রাণের কথা যেটি বলছিলেন, আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়ে আছেন এখনও, তারা ত্রাণ পাচ্ছেন। স্থানীয় প্রশাসনের তরফ থেকে, স্বেচ্ছাসেবীদের তরফ থেকে কিছু কিছু ত্রাণ পৌঁছাচ্ছে, কিন্তু যেসব স্থানীয়রা বন্যা দুর্গতরা আসলে নিজ ঘরে আশ্রয় নিয়ে আছেন কিংবা প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়ে আছেন কিংবা দুর্গত এলাকায় রয়েছেন, সেখানে আসলে সামগ্রিকভাবে ত্রাণ বলতে তেমন একটা পৌঁছয়নি, কেননা সেই যোগাযোগ ব্যবস্থারও এক ধরনের অপ্রতুলতা। অর্থাৎ এই অঞ্চলে বিগত বছরের বন্যায় যেভাবে স্পিডবোট নৌকার সংকুলন হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সেটি কিন্তু এবার হয়নি, যার ফলে তাদের কাছে পৌঁছানোটা বেশ কষ্টকর হয়ে পড়েছে। অন্যদিকে আশ্রয় কেন্দ্র থেকে পানি নামতে শুরু করায় অনেকেই নিজ ঘরে ফিরছেন, কিন্তু সেই ঘর কিন্তু এখনও বসবাসের উপযোগী হয়ে ওঠেনি। অনেকের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব ধকল সামাল দিয়ে কবে নাগাদ আবার স্বাভাবিক জীবনে ফিরবেন সেটি এখনই বলা মুশকিল। অনেক ধন্যবাদ আপনাকে রবিন। এদিকে নোয়াখালী থেকে আমাদের আরেক সহকর্মী বিতাসিম বিল্লাহ সবুজ আমাদের সঙ্গে যুক্ত আছেন। সবুজ, একটু জানাবেন আপনার এখানে জলাবদ্ধ অবস্থার কি খবর, সবশেষ তথ্য কি, অপসারণে কাজ করছে কিনা মানুষজন, সে ব্যাপারে তথ্য থাকলে আমাদেরকে একটু জানাবেন।
নোয়াখালীর জলবদ্ধতার জন্য যে বিষয়গুলোকে দায়ী করা হয়, বিশেষ করে খাল দখল, দূষণ, খালের উপর বাঁধ দিয়ে বেসালজার বসানো, আসলে এই জলবদ্ধতা নোয়াখালীর দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং সেই জলবদ্ধতার জন্য খালের উপর যে ময়লা স্তূপ জমে আছে আমি দেখাতে পারছি। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে নোয়াখালীর যে পানি জলবদ্ধ অবস্থা, পানি নামার যে প্রধান একটি খাল, চৌমুরি খাল, সেটি আসলে এখন পরিষ্কার করা হচ্ছে এবং এখানে ময়লার স্তূপ জমে আছে, বাদ পড়ে গিয়েছে এবং এখানকার যারা এই কাজটি করছেন সেখানে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছেন। আমরা এখন কথা বলবো যারা আসলে এই কাজটি করছেন, আপনারা আসলে কি কাজ করছেন এখানে। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের 24-এর বন্যা ক্ষতি না পড়ে আসতে আমরা আবার নতুন করে বন্যার কবলে পড়েছি। আমাদের এলাকায় গতকালকে থেকে প্রায় 1 ফুট পানি বেড়ে প্রায় 3-4 ফুট নিম্নাঞ্চল ডুবে গেছে। আমরা এই খালের যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের ইউনো স্যারের সহযোগিতা, আমাদের ইউনো স্যার সার্বিক কালকে রাত্রে থেকে উনি আমরা কাজ করতেছি। এখন আমাদের যে ব্রিজগুলোর নিচে যে ময়লা স্তূপগুলো আছে এবং বাঁধগুলো পড়ে গেছে, আমরা নিজস্ব আমাদের স্যারের সহযোগিতা আমরা এক্সকেভেটর দিয়ে আমরা এগুলা কলি। আপনি শুনলেন যে নোয়াখালীর যে দুঃখ, আসলে খালগুলো ভরাট হয়ে যায়। আসলে দীর্ঘদিন গত বছর নোয়াখালীর যে ভয়াবহ বন্যা হয়েছে, এর আগে দীর্ঘ কয়েক বছর বৃষ্টি না হওয়াতে মানুষ এক ধরনের উদাসীনতা কাজ করেছে, অর্থাৎ মানুষ যত্রতত্রভাবে ঘরবাড়ি তৈরি করেছে, অর্থাৎ পানি নামার কোনো জায়গা অবশিষ্ট রাখে, তারই পরিণাম ভোগ করতে হচ্ছে এখন নোয়াখালীবাসীকে। এবং এখন সেদিকে তার প্রশাসন কাজ করছে যেন পানি নামার যে জায়গাগুলো সেগুলো পরিষ্কার করার কাজ করছে এখন। ধন্যবাদ আপনাকে সুবোধ। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি জানিয়েছে শুক্রবার রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভাঙুরপাড়া এলাকায় একদল বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ, আর এতে করে গুলিবিদ্ধ হন শফিকুল। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আর এই ঘটনার প্রতিবাদ এবং বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিজিবি। বিএসএফের গুলিতে বাংলাদেশের প্রাণ ছড়ছে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর সীমান্তে। দিনাজপুরে 42 বিজিবির অধিনায়ক জানিয়েছেন ভোরে ভারতের মালদাখণ্ড পরিয়াল ক্যাম্পের বিএসএফের জওয়ানরা এই গুলি ছোড়ে, আর এতে করে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় 20 বছর বয়সী রাসেল। হরিপুর সদর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। কেবল মিয়ানমার নয়, ভারত থেকেও বাংলাদেশে পালিয়ে আসছে জাতিসংঘ নিবন্ধিত রোহিঙ্গারা। দালালের মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে কলকাতা হয়ে 3 মাসে বাংলাদেশে ঢুকছেন হাজারখানেক রোহিঙ্গা। মৌলভীবাজার, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত হয়ে তাদের চূড়ান্ত গন্তব্য কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। যারা পালিয়ে এসেছেন তারা বলছেন পাক ভারত সংঘাত আর রাজ্যসভার নির্বাচন সামনে রেখে রোহিঙ্গাদের ব্যাপারে কঠোর হয়েছে দেশটি। শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার বলছেন মূলত স্বজনদের টান আর ভালো থাকার আশায় আসছেন রোহিঙ্গারা। এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে মাহফুজ মিশুর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনে বাড়তি মাত্রা যুক্ত করেছে পুশিন। এই তালিকায় যুক্ত হয়েছে ভারতে থাকা রোহিঙ্গারাও। এরই মধ্যে কয়েকশো রোহিঙ্গাকে বিভিন্ন সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ কাজে বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের নানা অজুহাতে আটক করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় জড়ো করা হয়। এরপর সুযোগ বুঝে রাতের অন্ধকারে 15-20 জন করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে, যদিও এদের অনেকেই ভারতে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত। কুড়িগ্রামের বর্ডার বাই রাত 1টার সময় গেটটা খুলিয়ে তোমরা এদিকে এদিকে যাও এনেকে হইয়া ফারকারা দিছে। আর রাতে যা আসিল টিয়া পয়সা মোবাইল টোবাইল যা আসিল তা ব্যক্তি সব ক্লিয়ার লই বাদ আর দূরের মাঝে ফারকারা দিয়ে। আমরা 170 জন ছিলাম একসাথে। আমরা নিজেও জানি না কোন দেশে পাঠাই দিছে, কোন দেশে আনে দিছে। এখানে বাংলাদেশের সাইডে ফরিয়া যখন গ্রামের মানুষে আমরা দেখছে তখন আমরা বুঝতে পারছি যে আমরা বাংলাদেশে পৌঁছে গেছি। পুশিনের বাইরেও অনেকে নিজ দায়িত্বে ভারত থেকে এসেছেন বাংলাদেশে, যেমন হায়দ্রাবাদ ক্যাম্পে দীর্ঘদিন ছিলেন আব্দুল গনি। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনার সময় তাদের চলাফেরায় আসে নানা বিধিনিষেধ, ফলাফল কর্মহীন হয়ে পড়েন তারা। এ অবস্থায় দালালের মাধ্যমে চলে আসেন বাংলাদেশে। রাজ্য দিন আগে তো মানুষের অত্যায় মানুষ বা চেয়ারম্যান বলে তার কথা দিয়ে গড় তো 15 কিলোমিটার দূরে গেলে ইয়ান তো ধরে জল মারে সামনে আরো হরাবে যাইব আরো তো কই ম্যাং হইরা আগে বুঝি
পুশিনের পাশাপাশি স্বেচ্ছায়ও ভারত থেকে আসা রোহিঙ্গাদের খবর জানে বাংলাদেশ সরকারও। নতুন এসব রোহিঙ্গাদের বেশিরভাগই অনিবন্ধিত। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার এই সংকটময় সময়ে ভারত থেকে আসা রোহিঙ্গারা তাই বাড়তি মাথা ব্যথা বাংলাদেশের জন্য। কিছু রোহিঙ্গা স্বেচ্ছায় এসেছে, সেটি হয়েছে যে তারা যখন ধরপাকড়ের শিকার হচ্ছিল তারা তখন চিন্তা করেছে যে আপাতত তাদের এখন আশ্রয় জায়গা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প। ভারত ভালো করেই জানে যে এই লোকগুলোর আবাসস্থল বাংলাদেশ নয়, এরা হচ্ছে আরাকানের বাসিন্দা, কিন্তু কেন বাংলাদেশে পুশ-ইন করছে এটি আমাদের সরকার এবং ভারত সরকারের মধ্যে এই বিষয়টি আলোচনা হওয়া দরকার, কারণ এটা তো আমরা ডিজার্ভ করি না। বাংলাদেশ ভারত বিশাল সীমান্তে সরকার কর্মতৎপরতা বাড়ালেও ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। এমনটা চলতে থাকলে এই সংকট আরও ঘনীভূত হবে বলে আশঙ্কা। রোহিঙ্গা সংকটে মরার উপর খাড়ার ঘা হিসেবে যুক্ত হয়েছে ভারতে থাকা রোহিঙ্গারা। এরই মধ্যে বেশ কয়েকশত রোহিঙ্গা ভারত থেকে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে আরেকটু ভালো থাকার আশায়। ফলে এই সংকটে বাংলাদেশ যে বৈশ্বিকভাবে মূলত একা সেটি সম্ভবত বলার অপেক্ষা রাখে না। আর তাই গেল দীর্ঘদিন ধরে চলা বাংলাদেশের রোহিঙ্গা কূটনীতিও বড় ধরনের প্রশ্নের মুখে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। শুল্ক ছাড়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনা। শুক্রবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়েছে শুল্ক ইস্যুতে তৃতীয় এবং শেষ দিনের বৈঠক। কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও এখনও অমীমাংসিত রয়ে গেছে কয়েকটি বিষয়। আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা করতে হবে বলে সিদ্ধান্তে পৌঁছেছে দুই পক্ষই। শিগগিরই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার সময়সূচি নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। ভার্চুয়ালি নাকি সামনাসামনি বৈঠক হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। আলোচনা শেষে আজ দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সহ বাংলাদেশ দলের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্তের বিষয়ে আশাবাদী তারা। যুক্তরাষ্ট্র বাংলাদেশ 3 দিনের বৈঠক সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজিদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। পুতুলের বিরুদ্ধে বাংলাদেশ দুদকের মামলা চলমান থাকায় নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। শুক্রবার থেকে কার্যকর হয়েছে তার ছুটি। গেল বছরের শুরুতে ডব্লিউএইচওর এই পদে যোগ দেন পুতুল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার মা শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবেই পদটি বাগিয়ে নিয়েছেন তিনি। আর 4 মাস আগে প্রতারণা এবং জালিয়াতি একই সাথে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযোগে বলা হয় ডব্লিউএইচও নিয়োগ পেতে প্রচারণার সময় নিজের একাডেমিক রেকর্ড নিয়ে ভুয়া তথ্য ব্যবহার করেছেন পুতুল, যা বাংলাদেশ দণ্ডবিধি 468 এবং 471 ধারায় লঙ্ঘন। চলতি বছরের জানুয়ারিতে এই ব্যাপারে তদন্ত শুরু করে দুদক।